আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমি চাঁদ রাতের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর থেকে কি কি রান্না বান্না করলাম, কি কি আয়োজন ছিল, ওটা নিয়েই থাকছে আজকের পুরো ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পবিত্র মাহে রমজান শেষে চলে এসেছে খুশির ঈদ। আকাশে ঈদের চাঁদ, মনে ঈদের আনন্দ। এই আনন্দকে ঘিরে বাসায় কত শত আয়োজন থাকে, নিজেকে পরিপাটি করে রাখা, সেই সাথে বাসা গোছানো, নতুন কাপড় পরা, সব মিলিয়ে যেন একটা অন্যরকম আনন্দ। আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসবই হচ্ছে ঈদ। আর এই ঈদকে ঘিরে যে কত খুশি লাগে, মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সেই সাথে রমজান বিদায় নেওয়ার কষ্টও তো থাকে। এবছর রমজানটা মনে হয় চোখের পলকে কেটে গেছে, এত তাড়াতাড়ি কেটে গেছে বুঝতেই পারিনি। আজকে ছিল আমাদের এখানে শেষ রমজান, তবে আগে থেকে তেমন কিছু প্ল্যানও ছিল না। তা না হলে দেখা যেত বাসায় সব রকমের ইফতার রেডি করতাম। তো ওরা যেহেতু খাবার দিয়ে গিয়েছে, যার কারণে আমি বাসায় তেমন কিছুই বানাইনি। ফল ফ্রুট তো ছিলই, এগুলো দিয়ে শেষ রমজানের ইফতারটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এখানে ইফতারটা শেষ করে ভাবলাম যে না, নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিই। আর জোনায়েদের বাবা কফি খেয়ে নিয়েছিল, তো আমি আমার জন্য এক কাপ চা নিয়ে নিয়েছি। ইফতারের পরে আসলে এক কাপ চা হতেই হয়, তা না হলে একেবারে শরীরে তেমন এনার্জি পাই না। চাটা খাওয়ার পর মনে হয় বাকি কাজ করতে ভালো লাগে। এখানে আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আজকে প্রায় অনেক বছর হয়ে গিয়েছে আমি এখানে আছি। ওমানে প্রায় সময় দেখা যায় কি, হঠাৎ করে মনে হয় ঈদের ঘোষণা হয়ে যায়। কারণ আগে থেকে আমি কোনো সময় ওরকম কিছু প্রিপারেশন করতে পারি না। ভাবছিলাম যেহেতু সৌদিতে 30টা রোজা হয়েছে, নিশ্চয়ই আমাদের এখানে হবে। তাছাড়াও আমরা একদিন পরে যেহেতু রোজা রেখেছি, ওটার জন্যই না আমি ওরকমভাবে সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। হঠাৎ করে চা খেতে খেতে ভাবলাম যে একটু দেখি কি খবর। দেখলাম যে না, মানে শুক্রবারই ঈদ। তো সেটা শুনে তো আমি মহা তাড়াহুড়ার মধ্যে, আমার যে কি একটা তাড়াহুড়া ছিল বলে বোঝাতে পারবো না। কারণ আজকে আমাদের বাসায় এমনিতেও বিকেল করে না একটু কাজ ছিল, কিছু ফার্নিচার এসেছিল, এগুলো গুছিয়ে রাখার প্রয়োজন ছিল। এর বাহিরে আমি তেমন কিছুই করতে পারিনি বা কোনো কাজকর্ম গোছাতে পারিনি। আমাদের পাশের বাসায় এক আপু আছে, উনি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। তো আমি যেহেতু ভাবছি যে ঈদের আগের দিন আমার টুকটাক কিছু কাজ থাকবে, কিছু ব্যস্ততা তো থাকবে, খাবার দাবার বানানো, তো যার কারণে আমি চাচ্ছিলাম একদিন আগেই যাতে আমি মেহেদি পড়তে পারি। আপুকে আমি সকালের দিকেই মেসেজ দিয়ে দিয়েছিলাম। আপু বলেছিল দুপুরের দিকে আপু একটু বাহিরে বের হবে, এর মধ্যে যদি সময় পায় তো আসবে, তা না হলে ইফতার শেষ করে সন্ধ্যার পরেই আসবে বাসায়। তো আমি ওই অনুযায়ী আমার টুকটাক প্রিপারেশন ছিল। তো আপু ইফতারের পর চলে এসেছে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আপু বলল যে আপু চা খাবে। আমি আপুকে বললাম যে কফি না চা খাবেন। তো আপু বলতেছিল যে আমার ছোট বোনের সাথে আমি ইফতারের পর চা খাই, তো চা হলেই ভালো হয়। তো আমি এখানে তো একবার ইফতারের পর চা খেয়েছি, পরে আপু আসাতে আমরা দুইজন আবার চা খেয়ে নিয়েছি। এখন কথা বলতে বলতে এই তো মেহেদি পড়ছি। তবে আমি সেটা খুব ভালো করেই জানতাম, এখন যেহেতু আমি মেহেদি পড়ছি হাতে আমার বেশ অনেকটা সময় লাগবে, যার কারণে পরের যে সময়টা ওটা আমার বেশ ব্যস্ততায় কাটবে। তারপর রান্না বান্না টুকটাক কিছু বানানোর আছে, তো যার কারণে আসলে কিছুই করার নেই। আমার তো এইসব কাজ গুছিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। আমি এত বছর যাবৎ ওমানে আছি, আসলে কখনো না আমার ওরকম প্রিপারেশন আমি করে উঠতেই পারি না কেন যেন। হঠাৎ করে শুনি যে ওমানে কালকে ঈদ। তবে এবছর যেহেতু আমরা একদিন পরে রোজা রেখেছি বাংলাদেশের সমানে, তো ভাবছিলাম যে হয়তো বা আরও একটা রোজা পাবো। সেই আশায় আসলে আমার সব কিছু গোছগাছ ছিল, কিন্তু হঠাৎ করে যখন জানতে পারি যে না শুক্রবারে ওমানে ঈদ, তখন তো আমার পুরো একটা ধরের উপরই সময়টা কেটে গিয়েছে যে কি বলবো। কারণ আগে থেকেই আমি কোনো কিছুই গোছগাছ করিনি, যেহেতু আমি ভাবছিলাম যে হাতে একদিন সময় আছে, এই সময়ের মধ্যে আমি আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নেব। তবে সেটার সময় আর পাইনি, যেহেতু কালকে ঈদ, আজকের মধ্যে আমার সব কিছু বানিয়ে নিতে হবে। আর রান্নাবান্না তো আমি তেমন কিছুই করতে পারিনি, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছিল। আমি মেহেদি দিতে প্রায় 9টার মতো বেজে গিয়েছিল, সেই 8টার দিকে বসেছি, বেশ অনেকটা সময়ও লেগেছে। তো বাচ্চারাও মেহেদি দিয়েছিল। জুনায়েদ মুজাহিদ তো আর দিতে চায়নি, ওদেরকে জোর করিয়ে মুজাহিদকে একটু দিয়ে দিয়েছিলাম।
তো এখানে আমি মেহেদিটা ভালো করে শুকাতেও পারিনি, আসলে আমি এক হাতেরটা একটু ভালো করে শুকিয়েছিল আর এক হাতেরটা এরকম অবস্থাতেই আমি হাত ধুয়ে নিয়েছি। ভাবলাম যে আরও যদি লেট করি তখন অনেকটা দেরি হয়ে যাবে। আর সকালের দিকে যেহেতু ঈদের নামাজ হয়, যার কারণে যাচ্ছিলাম বাচ্চাদেরকে সকাল সকাল করে বেডে দিয়ে দিই। আমি যখন রান্না করে কাজকর্ম করি বা গোছ কাজ করি, বাচ্চারা কেন যেন আসলে ঘুমাতে যেতে চায় না, তো আমার পেছনই থাকবে। তো এখানে আমি ওই যে বললাম তাড়াহুড়া ছিল, মিষ্টি দই বানাবো, যার কারণে আমি দইটাকেও আগে থেকে আসলে স্ট্রেনারে রাখতে পারিনি, এতটা পরিমাণে তাড়াহুড়া ছিল। দুধটাকে জাল করতে বসিয়ে এপাশে আমি দইটাকে নিয়েছি একটা স্ট্রেনারে, এটা যাতে পানিটা ঝরে যায়। তারপর একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, সেই সাথে 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখানে 5 ml এর মতো আছে। বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। আজকে আমি কালো জাম মিষ্টির রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে বানালে আশা করছি অনেকটা পারফেক্ট হবে। আমি সবসময় এভাবে বানিয়ে থাকি, অনেকটা ইজি। 1 কাপের জন্য শুধুমাত্র 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ সুজি নেবেন। তারপর আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন, তবে অনেক সুন্দর একটা স্মেল হয়, যার কারণে দেয়া। ঈদের দিন তো কম বেশি সবার বাসায় মিষ্টির খাবারগুলো থাকে, মিষ্টি দিয়ে তৈরি বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করা হয়। তবে আমার বাসায় না এবছর তেমন কোনো ডেজার্ট আইটেম আমি বানাতে পারিনি, বা সেই সময়টুকু আমার হাতে ছিল না। যেগুলো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে বা অল্প সময় আমি বানিয়ে নিতে পারবো, শুধুমাত্র সেই জিনিসগুলোই না আমি বানিয়েছিলাম, ওই খাবারগুলি আমি বানানোর চেষ্টা করেছি। আর হঠাৎ করে সব কিছু আসলে আমার কাছে কেমন যেন এলোমেলো লাগছিল। তবে ডেজার্ট বানাতে যে খুব একটা সময় বেশি লাগতো তা কিন্তু না, তবে মনে হয়েছিল যে না, এগুলো আগে বানিয়ে নিই, পরে না হয় বাকি জিনিস দেখব। তো এখন আমি শুকনো উপকরণগুলোর সাথে একটা ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপর শুকনো উপকরণগুলোর সাথে ডিমটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। ডোটা অনেকটা আঠালো হবে, হাতে লেগে লেগে আসবে, তো আমি হাতটাকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপর বলটাকে একটা সাইডে রেখে আমি হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই ডোটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই আমি চিনি শিরাটাকে বানিয়ে নিই, তারপর একে একে মিষ্টিগুলো বানিয়ে নেব। চিনি শিরার জন্য একটা হাঁড়িতে আমি 2টা এলাচ নিয়েছি, শুধুমাত্র ফ্লেভারের জন্য। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, কখনো কখনো আমি 1.5 কাপও দিয়ে থাকি পানি। তো এখন এটাকে আমি জাল করতে বসিয়ে দিব। ঠিক ততক্ষণ এটাকে আমি জাল করব যতক্ষণ এই চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। ভালো করে যখন বলক চলে আসবে, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। এটাকে কিন্তু বেশি জাল করা যাবে না, তখন যদি শিরাটা গাঢ় হয়ে যায় মিষ্টিগুলোর মধ্যে আর শিরাটা ঢুকবে না। হাতের তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে আমি ডো থেকে একটু একটু করে নিয়ে এরকম গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। যে যেরকম শেপের পছন্দ করেন ওরকম শেপের বানিয়ে নিতে পারেন, গোলাকার অথবা লম্বাটে করে। এভাবে করে আমি ছোট ছোট বল বল করে বানিয়ে নিয়েছি। এগুলো বানাতে কিছুটা সময় লাগে, যদি হাতে একটু ঘি মাখিয়ে নেন তবে প্রতিটা অনেক বেশি স্মুথ, সেই সাথে খুব সুন্দর একটা শেপে চলে আসে। এরকম ছোট ছোট করে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে ভেজে নেব, যার কারণে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো বল আমি বানিয়ে নিই, তারপর এগুলোকে ভেজে নিব। 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে আমি এতগুলো পরিমাণে মিষ্টি বানিয়ে নিয়েছি। যদি একটু বড় সাইজের করে বানাতাম তাহলে হয়তো এখান থেকে কিছুটা কম হতো, তবে আমি মিডিয়াম সাইজের করে বানিয়ে নিয়েছি, রেগুলার যে সাইজ ওটার মতো করে। এখন এগুলোকে আমি ভেজে নিব। এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, মানে হাত দিয়ে যাতে ধরা যায় ওরকম পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর এগুলো হালকা কিছুটা হয়ে আসবে। তারপর এগুলোকে একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ কিছু সময় ভেজে নেব। আর এগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে, তখন দেখা যাবে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে। যদি দেওয়ার পরপরই অনেকটা পুড়ে যায় তখন খেতে ভালো লাগবে না। একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ এগুলোকে ভেজে নিব যতক্ষণ না মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালারে চলে আসে। আর আমি যেরকম কালার চাচ্ছি
ওরকম কালারে যদি চলে আসে তারপর আমি চুলাটা অফ করে দিয়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। যে যেরকম কালার পছন্দ করে আর কি ওরকমভাবেই ভেজে নেয়। মিষ্টিগুলো আমি যেরকম কালার চাচ্ছিলাম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় অলরেডি আমি চিনি শিরাটা রেডি করে নিয়েছি। চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে। তারপর এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ আছে। তখন আমি সবগুলো মিষ্টি ভাজার পর সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কুসুম গরম আছে আর মিষ্টিগুলো প্রপার গরম আছে। এখন আমি চুলাটা অন করে 1 থেকে 2 মিনিট একটু করে বলক উঠিয়ে নেব। তারপর সারা রাতের জন্য মিষ্টিগুলোকে আমি চিনি শিরায় ভিজতে রেখে দেব। সারা রাত এটা এভাবেই থাকবে। এপাশে আমি দইটাকে জমতে বসিয়ে দেব। যে দুধটা আমি জাল করে রেখেছিলাম এটাকে দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এই ধরনের ছোট যে প্লাস্টিকের কাপগুলো থাকে ওই কাপগুলো নিয়েছি। এগুলোতে দই জমতে দিলে খুব সুবিধা হয়, বাচ্চারা যে যার প্রয়োজন অনুযায়ী নিতে পারে। তো এখানে আমি দইটাকে জমতে বসাবো, যার কারণে সবগুলো কাপে আমি পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি। এটাকে আমি এভাবেই রান্নাঘরে গরম একটা জায়গায় রেখে দিব। এখন যেহেতু পুরোপুরিভাবে অতটা গরম পড়েনি, তো কিছুটা সময় লাগবে। তারপর আশা করছি যে সকালের দিকে দইটা রেডি হয়ে যাবে। রান্নাঘরের কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়েছি, আরও কিছু বাকি আছে। এগুলো কিছুক্ষণ পর আবার শুরু করব। জুনায়েদের বাবা একটু করে বাহিরে গিয়েছিল, আসার সময় সবার জন্য পছন্দের আইসক্রিম নিয়ে এসেছিল। ইদানিং এই রমজান মাসে না এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগছে। তো এখন আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।